আমি তো ওই অভিযোগের ধারে কাছেও নাই। যারা আমার মাথার পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা এই সারা পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি লেবাসের সাথে তাদের একটা দুশ্মনী ভাব আছে। এটা স্পষ্ট। তারা এটাকে ব্যবহার করছে। আমার মা এত কান্না করছেন, আমার মানে অর্ধাঙ্গিনী সে এত কষ্ট পাইছে, এত নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইছে। আমিও চাইছি। আমার অনেক বুজুর্গ ব্যক্তিরা আছেন তাদেরকে আমি বলছি তারা আ উম আ কাবা শরীফে যেয়ে আমার জন্য দোয়া করছেন। ওকে, আপনাকে যদি মানে খুবই ক্লিয়ার একটা প্রশ্ন করি সেটা হলো যে আপনি কেন এত বড় একটা প্রশ্নের মুখোমুখি হলেন? এই যে যদি বলি যে তদবির বাণিজ্য কমিশন ইস্যু, আপনাকে সচিবালয়ে খুব ঘন ঘন দেখা যেত। মানে আপনার এই যে সম্পৃক্ততা এই জিনিসগুলিতে আপনি কেন টার্গেটের বস্তু হতে গেলেন? এই প্রশ্নের ২-৩ টা অংশ আছে। আমি একটু সংক্ষেপে বলতেছি। সেটা হলো ১ম অংশ যে ব্যক্তি গাজী সালাউদ্দিন তানভীর এখানে কোন রকমেই টার্গেটেড না। এখানে টার্গেটেড ছেলে হলো একটা ১-১.৫ মাস বয়সী তৎকালীন ১-১.৫ মাস বয়সী আ একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাদের পুরা নেতৃত্বটা আসছেই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে। তারা সবাই মিলে একটা দল করছে জন আকাঙ্ক্ষার দল, ২৪ আকাঙ্ক্ষার দল। তো সেই জায়গাতে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে জুলাইকে মানে শেষ করে দেওয়া যায়, জুলাইকে অপদস্থ করা যায়, জুলাইকে মেরে ফেলা যায়। তো সেটাই উদ্দেশ্য ছিল দুষ্কৃতিকারীদের। তো কাউকে না কাউকে তো ব্যবহার করতে হবে। কোন না কোন চরিত্রকে তো এখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ? তো সেই চরিত্রটাকেই হয়তো কিছু জায়গাতে মানে মনে করছে যে গাজী সালাউদ্দিন তানভীরের চরিত্রটাকে ব্যবহার করলে হয়তো আমরা সফল হব। যেমন এটার সাথে লেজ লাগানোর কথা এটা। যে সচিবালয়ে ৫ই আগস্ট পরবর্তী বিএনপির কোন নেতা যায়নি? আব্দুল আউয়াল মিন্টু সাহেব কয়বার গেছেন? আমি উদাহরণ হিসেবে বলতেছি, উনি এখন মাননীয় মন্ত্রী। হ্যাঁ? তারপরে হচ্ছে অ্যা আ এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাই কতবার গেছেন? রাশেদ সে কতবার গেছে? তো তারা গেছে কারণ তারা আগেও যেত। আমি তাদের একটু শেষ তাদের করি। তাদের যাওয়াটা আর আপনার যাওয়াটা কি সমান হবে না? আপনি তাদের থেকেও একটু বেশি না গিয়েছেন। কখনো এরকম হতেই পারে না। কারণ কি? ওনারা তো আওয়ামী লীগের রেজিমেও যেত। আচ্ছা। নূর নূ নূ নূর ভাই তো আওয়ামী লীগের রেজিমেও যেত। রাশেদ তো আওয়ামী লীগের রেজিমেও যেত। বিএনপির অন্যান্য নেতারাও তো বিভিন্ন সময় এমপি ছিল বা এলাকার জনপ্রতিনিধি ছিল তারা তো যেত। আমরা তো তার আগে কখনো যাইনি। তো তারা যেহেতু আগেও যেত, তো আপনি এমন ওই সময় সচিবালয়ের বিষয় নিয়ে ডিসি নিয়োগ নিয়ে যে সমস্ত সাংবাদিকরা বিটে কাজ করছে সাংবাদিক। তো তারা কিন্তু আমাকে এই কথা বলছে, "আমরা ভাই ২২ বছর ধরে ইয়াতে কাজ করি, সচিবালয়ে কাজ করি। আমি ১৬ বছর ধরে কাজ করি।" তা আমি বললাম, "আপনি তাহলে পুরা আওয়ামী লীগের রেজিমে কাজ করে আসছেন।" হ্যাঁ? তা আমরা তো তাদের কাছে আমরা ২ বার যাওয়া আর ওই ১৬ বছর ধরে যেহেতু বিএনপি নেতৃত্ব, অন্যান্য দলের নেতৃত্বরা যাচ্ছেন, তাদের যাওয়াটা তো মানে মুখ চেনা অবস্থান। আমাদেরকে তারা চেনে নাই। আমাদেরকে জানতো না। তো এই জায়গায় হয়তো মনে হইছে আরে এরা ২ দিনের দল করে বা কেবল গণ অভ্যুত্থান করে এতবার কেন আসছে? অথচ আমি এর আগেও বারবার বলছি, এখানেও হচ্ছে ফেস দ্য পিপল এও বলছি। সেটা হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, শিক্ষা উপদেষ্টা মহোদয় যে কয়বার ডাকছিলেন ইয়াতে যে কাজ করার জন্য মানে উনাকে সহযোগিতা করার জন্য, আমরা ওই ২-৩ বার আমরা তার সাথে দেখা করার জন্য গেছিলাম। এটা পাস চেক করলে হয়ে যায়। যে কে পাস দিচ্ছে আপনাকে? সচিবালয়ে এমনি ঢোকা যায় না। তো কোন একটা মন্ত্রীর পিএস এর পক্ষ থেকে পাস আসতে হয়, সচিবের কাছ থেকে পাস আসতে হয়। তো সেটা চেক করলে তো হয়ে যায় যে গাজী সালাউদ্দিন তানভীর কোন অধিকারে বা কোন ব্যক্তির সাথে দেখা করার জন্য ঢুকলেন। তো এটা স্পষ্ট কথা। তো সেটা তো অন্যরাও ঢুকছে। তো এটাকে যদি ব্যাশিং করা হয়, এটাকে যদি মিডিয়া ট্রায়াল এর বস্তু বানানো হয়, তাহলে আসলে গাজী সালাউদ্দিন তানভীর এখানে টার্গেটেড না। আর ৩ নাম্বার আরেকটা জিনিস এখানে সেটা হচ্ছে যে কিছু ব্যক্তি আছে যারা আমার মাথার পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা এই সারা পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি লেবাসের সাথে তাদের একটা দুশ্মনী ভাব আছে। এটা স্পষ্ট। তারা এটাকে ব্যবহার করছে এবং একটা পত্রিকা রিপোর্টও করছিল। দুর্নীতির ব্যাপারে ভিতরে লিখছে। কিন্তু উপরে রিপোর্ট হচ্ছে শিরোনাম হচ্ছে লেবাসধারীর কাণ্ড। এটা বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না তো। কিন্তু এ ধরনের একটা সমাজের মধ্যে এই ধরনের একটা গ্রুপ তৈরি হইছে। বা তারাও এর পিছনে ছিল। আচ্ছা, যদি একদম আমরা শেষ দিকে চলে জি। এসেছি, সেটা হলো যে এই যে একজন নাগরিকের বিষয়ে যদি অভিযোগ উঠে, কিন্তু আপনি যেটা একটু আগেও বললেন আমাদের দেশে একটা কালচার বা সংস্কৃতি হলো অভিযোগ কারো বিষয়ে উঠলেই তাকে অনেকটা
দোষী মনে করে ফেলা হয়। জি। তো আপনার বিষয়ে অভিযোগটা আসলো, দুদক তদন্ত করলো এবং সর্বশেষ আপনাকে একরকম অব্যাহতি দিল। এর মাঝখানে এই পুরো সময় যে আপনি একটা মিডিয়া ট্রায়াল বলি বা আপনি দোষী এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেন, এই জায়গায় কি আপনার কোনো অভিযোগের বিষয় আছে বা এই পুরো কালচার নিয়ে কোনো মূল্যায়ন? আমি ১ম এ একটা কথা বলছি যে আ মহান রব্বুল আলামিন কারোর সাথে এ ধরনের আর কাউকে এ ধরনের বিপদের মধ্যে না ফেলুক। যারা বিভিন্ন সময় বিভিন্ন খবরে, ফেসবুকে, পোস্টের কমেন্টসে গালিগালাজ করে অথবা বিভিন্ন ধরনের খারাপ কথা বলে। ও তো আমিও তাদেরকে সবসময় কমেন্টস এর মধ্যে লিখে দিতাম যে, "আল্লাহ আপনাকে এ ধরনের বিপদে না ফেলুক।" হ্যাঁ? আবার কাউকে লিখতাম যে, "জাযাকাল্লাহ খাইর।" আপনাকে অসংখ্য মানে আল্লাহ তাআলা প্রতিদান দিক যেন আপনার এই গালিগালাজের বদলে আমি নেকি এবং সওয়াব পাই। এগুলো কেন লিখতাম জানেন? কারণ আমাকে তো শক্ত থাকতে হবে। আমি তো ওই অভিযোগের ধারে কাছেও নাই। আমি তো দোষের ধারে কাছেও নাই। আমি তো এ ব্যাপারে কিছু জানিও না। সরকারের এনসিটিবির কাগজ কিনবে, সেটা তো আমাকে জিজ্ঞাসা করার কথা না। যেরকম আপনাকে জিজ্ঞাসা করেনি অবশ্যই। যেখানে একটা ছাত্রকে জিজ্ঞাসা করেনি, প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেনি, তানভীরকে কেন জিজ্ঞাসা করবে? তানভীর কে? কিন্তু তার সাথে সম্পৃক্ত করে লিখে দিল। তো সেই কথাটাই অবলীলায় বিশ্বাস করে যাচ্ছে এবং গালিগালাজ করে যাচ্ছে। একটা মানুষের তো ব্যক্তি জীবন আছে, সামাজিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। হ্যাঁ? তো এসব জায়গাতে তো তার একটা চলা আছে। ব্যক্তির জায়গাতে হাজারো মানুষের সাথে আমার পরিচিতি আছে। পারিবারিক জায়গাতে আমার শ্বশুরের পরিবার, আমার নিজের দাদার পরিবার, নানার পরিবার, এরকম আমার বোনের এরকম অনেক বড় একটা গোষ্ঠীর সাথে আমি সম্পৃক্ত। দলীয় কারণে জাতীয়ভাবে সম্পৃক্ত। সে জায়গাতে একঘরে করে দেওয়ার মতো। আমার মনে আছে যে কুরবানি ঈদের আগে এই ঘটনাগুলো ঘটতেছিল। রমজান এবং কুরবানি ঈদের মাঝখানে। আমি কুরবানি ঈদের মধ্যে আমি সাধারণত কখনোই ই ঈদগাহ ছাড়া কখনো ঈদের নামাজ পড়িনি। কোনদিন পড়িনি। কিন্তু এবার ১ম আমাকে মসজিদে যে একরকম লুকায়ে ওই এ কি বলে মাস্ক পরে আমার ফ্যামিলিকে জিজ্ঞাসা করে দেখবেন। আমি চট্টগ্রামে চাকরি করতাম করোনার সময়। আমি অফিসে কখনো মাস্ক পরে যেতাম না। আমার কাছে কেমন জানি গুমটে ভাব লাগতো। সে মাস্ক পরে আমাকে ইয়াতে যেতে হলো। ঈদগাহে যেতে হলো নামাজ পড়তে। এরপরও তাই হয়। মসজিদে গেলে যেন মানুষের একটা ইতে না পড়তে হয়। কারণ আমার তো পরিবার আছে। আমি অপদস্থ হওয়া মানে আমার পরিবার অপদস্থ হওয়া। আমি অপদস্থ হওয়া মানে আবার আমার দলের উপর একটা প্রেশার আসা। তো আমার মা এত কান্না করছেন। আমার অ্যা মানে অর্ধাঙ্গিনী সে এত কষ্ট পাইছে, এত নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইছে। আমিও চাইছি। আমার অনেক বুজুর্গ ব্যক্তিরা আছেন তাদেরকে আমি বলছি তারা আ উম আ কাবা শরীফে যেয়ে আমার জন্য দোয়া করছেন। আরো যারা ছিল। তা আমি মনে করি যে এটা একটা এমন একটা বিষাদগার সময় আমার কাটছে এবং সেটার ট্রমা এখনো আসলে আমার মধ্যে থেকে যায়নি। হ্যাঁ, কারণ আমি আসলে খুবই মানে কাজ করা মানুষ। কাজ করতে ভালোবাসি। সেখানে আমাকে একদম ঘরের মধ্যে বসে থাকতে হইছে একটা লম্বা সময়। যদিও আমি দলীয় বিভিন্ন কার্যক্রম বা আ সামাজিক কার্যক্রমগুলো চালাইছি। কিন্তু নিজে উপস্থিত থেকে নিজে কদম ফেলে যে কাজ করার যে আনন্দ সেটা তো আসলে পাই নাই। যার কারণে আমি মানসিকভাবে অনেকটা মানে গুমটে হয়ে গেছিলাম। গত ২-৩ দিন থেকে বেশ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু আমার মায়ের ওই মলিন মুখ, তার চোখের পানি, আমার ঘরের মানুষের এগুলো সব মানে আসলে আমার জন্য মানে কঠিন একটা মুহূর্ত ছিল। আমি কখনোই চাইবো না যে বাংলাদেশের কোনো ব্যক্তির সাথে কখনো এ ধরনের ঘটনা ঘটুক। কারো অধিকার, সামাজিক অধিকার, মানবিক অধিকার এভাবে ক্ষুণ্ণ করা হোক। আমরা যদি দর্শকদের সুবিধার জন্য আদালতের রায়টা বা আপনার বিষয়ে যে পর্যবেক্ষণটা যদি আরেকটু স্পষ্ট করি, সেটা হলো যে যদিও মিডিয়াগুলোতে বলছে, গণমাধ্যমে আসছে বিদেশ যাত্রায় যে আপনার নিষেধাজ্ঞা এবং এনআইডির উপর যে ব্লক আদেশ ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে। আর সর্বোপরি যদি জিজ্ঞেস করি যে দুদক কেন্দ্রিক যে অনুসন্ধান, অভিযোগ, এই বিষয়গুলি নিয়ে পর্যবেক্ষণ কি ছিল সে রায়? পর্যবেক্ষণ এরকমই ছিল। এই রায়টা আমি হচ্ছে আমার আ Facebook পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে আমি এটা দিয়ে দিছি। সেখানে লেখা আছে যে যখন দুদক আমাকে তার অনুসন্ধান পরিসমাপ্তিকরণের প্রজ্ঞাপনটা আমার হাতে দিয়েছেন। তো তখন আমি সেটা নেওয়ার পরে বিজ্ঞ আদালতের কাছে মহানগর দায়রা জজ উনার কাছে যখন আমি আপিল করলাম, আ এটার যে আমার যে এনআইডি এটা আমার একদম একটা সাধারণ মানে জনগণের একটা মানবিক অধিকারগুলোর মধ্যে একটা। তো সেইটা আমাকে ফেরত দেওয়া হোক।
সেইটা ব্লকটা উঠায় নেওয়া হোক, কারণ আমি সামান্য একটা সিমও কিনতে পারতাম না সিম হারায় গেলে। আর হচ্ছে আমার বিদেশ যাত্রা যে নিষেধাজ্ঞা ছিল সেটাও দূর করা হোক, কারণ অ্যাজ এ মুসলিম আমি হজে যেতে পারি, ওমরা যেতে পারি, এটা আমার অধিকারের মধ্যে। তো যেহেতু আমার অভিযোগ প্রমাণিত নয়, তো আমার এটা ফেরত দেওয়া হোক। তখন মাননীয় বিজ্ঞ আদালত এটার জন্য ১ সপ্তাহ সময় নিয়ে একটা তারিখ দেন। তো সেটা ছিল গত ১লা মার্চ। তো ১লা মার্চে যখন আমরা গেলাম তখন বিজ্ঞ আদালত এভাবে রায় বলছেন যে উনি জিজ্ঞাসা করছেন দুদককে, কারণ দুদকের চাওয়া প্রেক্ষিতেই উনারা এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তো দুদক তখন তাকে এই কথা বলছেন, ওখানে লেখা আছে যে গাজী সালাউদ্দিন তানভীরের উপর আনীত অভিযোগ আ এর অনুসন্ধান পরিসমাপ্তকরণ হইছে এবং তার ব্যাপারে অভিযোগগুলো প্রমাণিত না হওয়ার কারণে আ হচ্ছে তার এনআইডি পূর্বের যে আবেদন ছিল হ্যাঁ, সেটা প্রবেদন প্রত্যাহার। আবেদন ছিল, সেটা প্রত্যাহার করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আচ্ছা। তো সেটার প্রেক্ষিতেই মাননীয় বিজ্ঞ আদালত এটাকে প্রত্যাহার করে নিছে এবং আলহামদুলিল্লাহ এর দ্বারা আ দুদকের সাথে সম্পৃক্ত আমার যে বিষয়গুলো ছিল, তো সেগুলো সবগুলোই নিষ্পত্তি হইছে। আল্লাহ শুকর।